কি দেখছেন ওভাবে তাকিয়ে? সফেদ শিফনে মোড়া ত্রিকোণাকৃতির টেন্টটির ভিতরে হাঁটু আগলে বসে আছে আরশি। গায়ের ওপর আলগোছে চাপানো শেহজাদের ওভারকোট। অনামিকায় জ্বলজ্বল করছে প্রিয়র থেকে প্রিয় মানুষটার দেয়া দ্বিতীয় উপহার। কপলে একরাশ নরম লজ্জা মিশিয়েই শেহজাদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুঁড়েছিল আরশি। তবে শেহজাদের বিশেষ ভাবান্তর হলো না তাতে। এক হাঁটু ভাঁজ করে উঠিয়ে তার উপরে কুনুই রেখেছে সে মানুষ। মুষ্টিবদ্ধ হাতের আজলায় স্থান পেয়েছে তার তীক্ষ্ণ সোয়াল। প্রিয়দর্শিনীকে নিঃশব্দে অবলোকন করতে করতে একসময় নীরবতা ভাঙল। তার স্থূল স্বর বড্ড মুগ্ধতার সাথে আওড়ালো, স্নোফ্লাক। শেহজাদের সপুরুষ কণ্ঠে থমকে গেল আরশি। প্রকট চোখে শুনল প্রাণপুরুষের অকাঠ্য সম্ভাষণ। স্নোফ্লাক, সহজ সাহিত্য, কোনো নির্দিষ্ট তুষারকণা বা বরফের ফুল। মানুষটার নীল চোখের নিবিষ্ট চাহনি, ঘোর লাগা স্বরের এই মিষ্টি সম্ভাষণে কুণ্ঠায় হাঁসফাঁস করে উঠল আরশি। ইতিউতি অপ্রস্তুত দৃষ্টি ফেলে মন চাইল প্রসঙ্গ বদলাতে, কিন্তু মস্তিষ্ক শব্দ বের করে বসল। স্নোফ্লাক নিশ্চয়ই টেন্ডের ভিতরে ঝরছে না, তাহলে এদিক তাকিয়ে আছেন, বাইরে তাকান। হুম, প্রথমত আমি আমার ব্যক্তিগত স্নোফ্লাককে দেখছি, আর দ্বিতীয়ত এই মুহূর্তে বাইরে তাকিয়ে তাকে চোখের আড়াল করতে চাইছি না। টিপ টিপ বুকে শুকনো ঢোক গিলল আরশি। পরপর তাড়াহুড়ে হাতে তুলে নিল সামনে রাখা ডেজার্ট প্লেট। একটু আগে দুজন মিলে যে কেকটা কাটল সেটা স্লাইস করে এই প্লেটে উঠিয়ে রেখেছে শেহজাদ। তটস্থ হাতে সেখান থেকে কিছুটা তুলে মুখে দিতে আরশির মনে পড়ল কেক কাটার সময় শেহজাদ তার পাশে দাঁড়ায়নি, বরং দাঁড়িয়েছিল পিছনে। হালকা ঝুঁকে চিবুক রেখেছিল আরশির কাঁধে। পুরুষালী বলিষ্ঠ এক হাত আধিপত্যের জোয়ারে ভাসিয়েছিল তার মেদুর কোমর, অন্য হাতটা ছুঁয়ে রেখেছিল ছুরি ধরে রাখা হাতের কবজি। পৌরুষ স্বর তার কানের পাশে ফিসফিস করে জিজ্ঞেস করেছিল, সো ফ্রম নাও অন আই এম অলসো অ্যাবাউট টু কনসিডার মাইসেলফ ইজ ইয়োর ফ্রেন্ড মিসেস শেহজাদ। হঠাৎ বৈবাহিক সম্পর্কের ভিতরটাই তো বন্ধুত্ব দিয়ে শুরু হয় ম্যাডাম, যার সাথে সবটা বলা যায়, যার সাথে প্রাণ খুলে হাসা যায়, দুষ্টুমি করা যায়, আর ক্লান্ত দিনের শেষে যার কথা মনে করে বাড়ি ফেরা যায়। তো পারমিশন পাচ্ছি কি? আরশি বয়ঃসন্ধিতে প্রেমে পড়া লাজুক কিশোরীর ন্যায় হেসে জানালো, মনে তো হয় পাচ্ছেন, অথচ ফ্রেন্ড অসম্ভব। বলেই প্রবল বিষয়ে চিৎকার করে উঠেছিল। আরশির ভেতরে থাকা শেহজাদের জবরা ফ্যান সত্তাটা আরশির মনের সুপ্ত কোণে লুকিয়ে থাকে। সে আহুতি জানিয়ে বলেছিল, দিল তো বউ থেকে জাস্ট ফ্রেন্ড বানিয়ে, আহারে আহারে, আরও অপেক্ষা করা। ফ্যান সত্তার এমন প্রশ্নে আরক্তিম হওয়া বা বই প্রত্যুত্তর আরশি করতে পারেনি তখন, এখনও পারছে না। অথচ সে নিজেও যে চাইছে এই সুন্দর সন্ধেটা বিফলে না যাক, শেহজাদ ভালোবাসার প্রলয় আনুক তার 20 বছরের জীবনে। কিন্তু শেহজাদ তেমন কিছুই করল না, কোনো প্রলয়ও আনলো না। আর তার এই লক্ষ্মী ছেলে হয়ে বসে থাকাই যেন নির্বাক যুদ্ধ চালালো আরশির অসহায় হরমোনগুলোর সাথে। কিসের হরমোন? শেহজাদের সপ্রশ্ন কণ্ঠে সপ্রদীপ হলো আরশির বিক্ষিপ্ত ভাবনাগুলো। হুঁশি ফিরতে দেখল শেহজাদ কপালে ভাঁজ ফেলে চেয়ে আছে ওর দিকে। মনে মনে সপাটে নিজের গালে নিজে স্বর বসালো আরশি। শেষমেশ মুখ ফসকে কিনে এই শব্দটাই বেরোতে হলো ওর। এবার আর লজ্জা নয়, বিপন্ন বোধ করল লাজবন্তী। তড়িঘড়ি মুখে কেকের অনেকটা একসাথে পুরে ঘাড় ঘোরালো সে। জানে শেহজাদ এবার আর নিজে থেকে এগোবে না, তার উপর এমন ধারা সম্মানের হাটে হাড়ি ভাঙল। আর কি করে মুখ দেখাবে সে তার জাম্বুবানকে? স্ত্রীর এমন নাজেহাল দশা দেখে ঠোঁট টিপে হাসল শেহজাদ। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল, কেকটা কি অনেক মজার? আরশির অন্যমনস্ক জবাব এলো, কেন? না মানে খেতে গিয়ে নাকেও লাগিয়ে ফেললে যে, তাই ভাবলাম ওকেও বোধহয় দিলে খানিকটা টেস্ট করতে। আফসোস শুধু আমাকে কেউ এভাবে একটু টেস্ট করতে দিল না। শেহজাদের অত শত হেয়ালি কথা খেয়াল করল না আরশি।
তবে মোটামুটি মার্বেল সাইজের চোখ বানিয়ে সে ফিরে চাইল। পাল্টা শুধালো, নাককে টেস্ট করতে দিয়েছি মানে খেতে গিয়ে নাকেও ক্রিম লাগিয়ে ফেলেছ? তাই বললাম। কথাখানা শোনা মাত্রই আরশি প্রথমে কিছুক্ষণ আন্দাজেই ডলল নাকের ওপর। ক্রিম মুছতে না পেরে চোখ টানা করল, কিন্তু আজ যেন নিজের নাকও তার দৃষ্টির সীমানার বাইরে চলে গেছে। এত কিছুর পরও যখন লাভের লাভ কিছুই হলো না, তখন ঝুঁকে এলো শেহজাদের মুখের দিকে। উদ্বিগ্ন স্বরে জানতে চাইল, কোথায় লেগেছে, একটু দেখিয়ে দিন তো। শেহজাদ মহাবিষ্টের ন্যায় তাকিয়েছিল এতক্ষণ। আরশির হঠাৎ প্রশ্নে সপ্রদীপ হলো তার মস্তিষ্ক। ধীরে ধীরে নিজের নাকের মাথায় তর্জনী দেখে বলল, এখানটায়। আরশি মাথা নাড়ল, কিন্তু মোছার জন্য হাতটা তুলতেই বাদ সাধল শেহজাদ। বলে বসল, কিউট লাগছে তো, মুছো না। কিউট লাগছে? আর মজা নিচ্ছেন জাম্বুবান? চোখ ছোট ছোট করে চাইল আরশি। আকস্মিক নিজের টিকালো নাকটা লাগিয়ে দিল শেহজাদের গালের সাথে। শেহজাদকেও ক্রিমে মাখামাখি করে দিয়ে সরে এলো বিদ্যুৎ গতিতে। হতভম্ব বনে থাকা মানুষটার মুখের দিকে ছন্দ অনুনয়ের চোখে তাকে বলল, এবার আপনাকেও কিউট লাগছে, প্লিজ মুছবেন না। বিষয় কাটতেই চোখ খিঁচে ফেলল শেহজাদ, তবে আরশি হাসল না। শেহজাদের সহাস্য মুখখানা মুগ্ধতার বৃষ্টি ঝরালো তার কৃষ্ণ বিররে। শেহজাদকে এভাবে হাসতে আগে কখনো আরশি দেখেনি, কেউই বোধহয় দেখেনি। কি আশ্চর্য, যার হাসি দেখলেই প্রেমে পড়ে যেতে হয়, তাকে কিনা আরশি এতদিন এভাবে এড়িয়ে গেল। কিভাবে পারল সে? আরশির অমূলক চেয়ে থাকা নজরে এলো শেহজাদের। দৃষ্টিতে দৃষ্টি মিলতে হাসি থামল তার। রমণীর প্রেমে পড়ার অনুতাপ কমার আগেই আর একখানা কাণ্ড ঘটালো সে। হুট করে কাছে এসে মিটিয়ে ফেলল ইঞ্চি খানেকের দূরত্ব। ধীর লয়ে নরম গালে গালে ছোঁয়াতে চোখ বন্ধ করলো আরশি। ভালোবাসার স্পর্শে দ্রবীভূত হলো তার কৈশোর পার হওয়া মন। কিন্তু যখন চোখ খুলল, তখন শেহজাদ নিজের জায়গায়, ঠোঁট টিপে হাসছে সে। আরশি বিব্রত সুরে শুধালো, এটা কি ছিল? টেকনিক্যালি ইটস কল সেটেলমেন্ট। তুমি আমার গালে ক্রিম লাগিয়ে দিয়েছ, তাই আমিও দিলাম। আরশির মন খারাপ হয়ে গেল ভীষণ। অন্যদিকে তাকিয়ে মুখ ভার করল। পরপর বিড়বিড় করে আওড়ালো, কোথায় ভাবলাম আপনি বোধহয় সু, আমি বোধহয়। শেহজাদ শুনে ফেলেছে বুঝতেই চুমুটুকু আর উচ্চারণ করল না আরশি। তবে এদিক ওদিকের ভাবনায় হুট করে মাথায় এলো স্নোবলের কথা। এত কিছুর মধ্যে যার জন্য ছাদে এলো, তার কথাই কিনা বেমালুম ভুলে গিয়েছে সে। পরিতাপ কণ্ঠ নিয়ে আতকে উঠল মেয়েটা। শুধালো, আচ্ছা, আপনি তো ছাদেই ছিলেন, স্নোবলকে দেখেছিলেন কোথাও? আরশির উদ্বাস্তুর মতো করা প্রশ্নে নির্বিকার শেহজাদ। সে বেশ নির্লিপ্ত স্বরে বলল, রিল্যাক্স, তোমার ছেলে তার দাদা দাদির কাছে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি। কৌতূহল থামল না। সে চোখ ছোট ছোট করে তাকে শুধালো, যাক, এক সেকেন্ড, আপনি জানলেন কি করে সেটা? প্রলম্বিত শ্বাস ফেলল শেহজাদ। পরপর নরম স্বরে বলল, আমি স্নোবলকে রাখতে বলেছিলাম তাদের। তার মানে স্নোবলকে পাওয়া যাচ্ছে না বলে আমাকে ছাদে পাঠানো আপনার প্ল্যান, বলতে পারো। আরশি তখনও বিমূঢ় চোখে তাকিয়ে অবিশ্বাস কণ্ঠ নিয়ে বলল, এটা তো রীতিমতো কিডন্যাপিং। শেষমেশ আপনি আমার ছেলেটাকে কিডন্যাপ করলেন। ভুল, কিডন্যাপ করায়নি, বরং স্নোবল তার বাবাকে সারপ্রাইজ দিতে হেল্প করেছে মাত্র। তবে এমনি এমনি করেনি, তাকেও আগে ট্রিট দিয়েছি, তারপর করেছে। তাকেও মানে? আর কাকে কি দিয়েছেন? শেহজাদ স্মিত হাসল। আরশির প্রশ্নের পিঠে বলল, বাবা। তাকে বউয়ের রাগ ভাঙানোর টিপস দিয়ে তারপর স্নোবলকে রাখতে রাজি করিয়েছি। ভাবতে পারছো কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে তোমার জন্য? আরশি ঠোঁট টিপল। ক্রিমে গাল নাক মাখামাখি হওয়া মেয়েটার হাসি মুখের দিকে অপলক তাকিয়ে রইল শেহজাদ। পরপর কিছু একটা ভাবতেই বলল, অনেক রাত হয়েছে, ঠান্ডা আরও বাড়বে, নিচে যাই চলো। আরশির কপাল গোটালো, মাথা নাড়িয়ে জানালো, আজ রাতে তো সে মোটেই ঘরে ফিরবে না, দরকার হলে এখানেই ঘুমাবে। বউয়ের জেদের কাছে হার মানল প্রফেসর। উঠে দাঁড়িয়ে বলল, বেশ, ঘুমিও না হয়, কিন্তু ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লে আপনি আছেন তো। আরশির ডাগর চোখের এমন আবদারে শেহজাদ থমকালো। লাফিয়ে বাড়ল তার অলিন্দের গতি। তবুও বুঝতে দিল না আরশিকে। কথা এড়িয়ে বলে উঠল,
আমি থাকলেও কি আর ঠান্ডা আটকাতে পারবো ম্যাডাম? আপনি বরং বসুন, আমি তাহলে অন্তত রুম থেকে কিছু গরম কাপড় নিয়ে আসি। আরশির মাথা নাড়ল, সম্মতি পেতে হাঁপ ছাড়ল শেহজাদ। তবে যাওয়ার আগে হুট করে ঝুঁকে এসে চুমু খেলো আরশির কপালে। ললাট পটে ঠোঁট ছুঁয়ে রেখে বলল, একটু অপেক্ষা করো, আমি জাস্ট যাব আর আসবো। অধর পটে হাসির রেখা ফুটে উঠেও আবার মিলিয়ে গেল আরশির। আদরের ঘোর যতক্ষণে কাটল ততক্ষণে শেহজাদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছে। হঠাৎ আরশি আবিষ্কার করলো পুরো ছাদে সে একা বসে, গা ছমছমে অন্ধকার না থাকলেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বহু নীরবতা। আলো ঝলমলে ট্রেনটির বদৌলতে যতটুকু বা স্বস্তি। বাদবাকি হাতখানেক দূরে থাকা ছাদের রেলিংও ভুতুরে লাগছে এখন। আরশি ঢোক গিলল, ভয় পাবে না করে গলা শুকিয়ে এলো ওর। হাতের কাছে পানি না পেয়ে তুলে নিল মকলেটের বোতলটা। পরপর এক ঢোকেই যেন সাবার করল পুরো বোতল। ভয়ের আতঙ্ক সাথে নিয়ে তৃপ্তির ঢেকুর তুলল সে। তবে মকটেলের স্বাদ নিয়ে মাথা ঘোরানোর ফুসরত আর পেল না বোধ হয়। তার আগেই কর্ণগোচর হলো ভারী পায়ের আওয়াজ। ধূপধাপ পা ফেলে নয়, খুব সতর্ক হয়ে কেউ একজন হাঁটছে ট্রেন্ডের পিছনে। কে কে ওখানে? বসে থেকে উঁচু স্বরে ডেকে উঠল মেয়েটা। আগন্তুক উত্তর না দিল, তবে আরশি থমকে গিয়ে যেন অস্বাভাবিকভাবে হাসল। অসুস্থ হাসির সাথে নৈকট্য বাড়ল তার পদযুগলের। যেন এবার মুখোমুখি হওয়ার পালা আরশির সাথে। সীমাহীন ভয়ে দুহাতে ভর দিয়ে পিছিয়ে গেল আরশি। ফ্যাকাশে মুখে দেখল লম্বা ছায়া পড়েছে টেন্টের সামনের মেঝেতে। তার পরপরই হলদে আলোতে এক পা করে এগিয়ে এসে দাঁড়ালো কালো আলখাল্লা ধরনের কিছু একটা। হৃদস্পন্দন থমকালো আরশির। আতঙ্কিত চোখ জোড়া উপরে তোলা সাহস হলো না আর। কোন এক অজানা কারণে বুঝতে পারল চোখ তুলতে সম্মুখীন হবে আদির মতো কোনো এক স্কেলিটন মাস্ক পরা আগন্তুকের। তখন আরশির শির দ্বারায় হিমস্রোত বইতে আগন্তুক তার মোটা স্বরে বলে উঠল, ডার্লিং, গেস হু ইজ কাম ব্যাক ফ্রম জেল। চলবে?